শুরু হলো সব খবর। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। দুজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি বের করা হয়েছে 176টি মরদেহ। বাকি 3 জনও নিহত বলে শঙ্কা দেশটির ফায়ার এজেন্সির। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। রোববার স্থানীয় সময় সকাল 9টার দিকে হয় এই দুর্ঘটনা। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। ঘটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ। প্রাথমিক ধারণা, খারাপ আবহাওয়া ও পাখির সাথে ধাক্কায় হতে পারে দুর্ঘটনা। পুরো পথ নিরাপদে পাড়ি দিয়ে অবতরণের মুহূর্তেই বিভ্রাট। রানওয়ে থেকে ছিটকে গেল জেজু এয়ারের ফ্লাইট 7C2216। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বিমানে। পরপর কয়েকটি বিস্ফোরণের তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 175 যাত্রী ও 6 জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং 737-800 উড়োজাহাজ। গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। তবে হলো না শেষ রক্ষা। আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিমানের পেছন দিক থেকে দুজনকে জীবিত উদ্ধারও করা হয়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে বিমান অবতরণের সময় ঠিকঠাক চালু হয়নি ল্যান্ডিং গিয়ার, আর সে কারণেই এত বড় দুর্ঘটনা। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই কিছু বলতে নারাজ দক্ষিণ কোরিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্ত শুরুর কথা জানিয়েছে তারা। ধারণা করছি পাখির সাথে ধাক্কা অথবা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জানা যাবে সঠিক কারণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আরও কাউকে জীবিত উদ্ধার করা যায় কিনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এটাই বলতে পারি যে আমি হতাশ। জেজু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে বিধ্বস্ত বিমানটিতে থাইল্যান্ডের 2 যাত্রী ছিলেন। বাকি আরোহীদের সবাই দক্ষিণ কোরিয়ার নাগরিক। পুরো বিশ্বেই নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন। বিমান সংস্থা জেজু এয়ারও এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি এর আগে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। পাশাপাশি দুর্ঘটনাস্থলকে স্পেশাল ডিজাস্টার জোন ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক। দুর্ঘটনাস্থল পরিদর্শনও করেন তিনি। এদিকে সিউল থেকে বিমানবন্দরের নিকটবর্তী মকপো রেল স্টেশন পর্যন্ত অস্থায়ী ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ, যাতে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবেন নিহতদের স্বজন, সরকারি কর্মকর্তা সহ অন্যরা। আবারও দুর্ঘটনার মুখে বোয়িং 737-800। বিশ্বখ্যাত মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িং এর এই মডেলটি কার্যক্রম শুরুর পর থেকে অন্তত 26 বার দুর্ঘটনার কবলে পড়েছে। কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো খারাপ আবহাওয়ার কারণে মুখোমুখি হয়েছে বিপর্যয়ের। এতে প্রাণ গেছে শত শত মানুষের। দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হওয়ার পর আবারও সমালোচনার মুখে এই মডেল। 1997 সালে আনুষ্ঠানিক ফ্লাইট পরিচালনার পর থেকেই বিমান সংস্থাগুলোর কাছে জনপ্রিয় হয়ে ওঠে বোয়িং 737-800 মডেলটি। এখন পর্যন্ত 7000-এর বেশি ইউনিট তৈরি করা হয়েছে এই মডেলের। তবে একের পর এক দুর্ঘটনার কারণে বারবার সমালোচনার মুখে পড়েছে এই মডেল। এখন পর্যন্ত অন্তত 26 বার দুর্ঘটনার কবলে পড়েছে 737-800। কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো খারাপ আবহাওয়ার কারণে শিকার হয়েছে দুর্ঘটনার। এমনকি বিধ্বস্ত হয়েছে মিসাইলের আঘাতেও। এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে 2020 সালে ইরানের দুর্ঘটনায়। আইআরজিসির ভুলক্রমে ছোড়া মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় বোয়িং 737-800 মডেলের বিমান, যাতে প্রাণ যায় 176 জনের। এর আগে ব্রাজিলে 2006 সালে দুর্ঘটনার কবলে পড়ে গলেয়ারের এই মডেলের বিমানটি। মানাউস থেকে ব্রাসিলিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে প্রাণ যায় 154 জনের। এছাড়াও 2010 সালে ভারতে 158 জন এবং 2022 সালে চীনে প্রাণ যায় 122 জনের। বিমান তৈরিতে বিশ্বে যে 2টি বড় প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং অন্যতম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় লেখা থাকছে
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে, যা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ করা হবে আগামী 31শে ডিসেম্বর। ছাত্রনেতারা বলছেন, আগস্টের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে পুরনো ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। তাদের ওই ত্যাগের আকাঙ্ক্ষারই প্রতিফলন হচ্ছে ঘোষণাপত্রে। এর মাধ্যমে ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। জানানো হয়, নতুন কোনো রাজনৈতিক দল নয়, গঠন করা হবে রাজনৈতিক শক্তি। লাখো জনতার জমায়েতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন ইতিহাস রচিত হয় ৩ আগস্ট। ছাত্র জনতা হত্যার বিচার দাবির মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের রূপ নেয় কোটা সংস্কার আন্দোলন। ঘোষণা হয় শেখ হাসিনাকে হটানোর এক দফা। পাড়ায় মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণঅবস্থান তৈরি করুন। আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ আমাদের এই এক দফা পূরণ না হয়। পরের দিন একদিন এগিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণায় পতন হয় শেখ হাসিনা অধ্যায়ের। দেশ ছেড়ে যান তিনি, পালিয়ে যায় বেশিরভাগ নেতাকর্মী। ৮ আগস্ট শপথ নেয় নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সরকার গঠনের ১৪৫ দিনের মাথায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কি থাকছে ওই ঘোষণাপত্রে? সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট তুলে ধরেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বলেন, এখনো চলছে চাঁদাবাজি, নৈরাজ্য আর ষড়যন্ত্র। ৫ আগস্টই দেওয়ার দরকার ছিল ঘোষণাপত্র। ১৭ সালের কোটা আন্দোলন, ২০১৮ সালের সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতায় ২০২৪ আসে। ২০২৪-এ অধিকারের প্রশ্নে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ, হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিনের শেষ প্যারেডটি মানে। ৫ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থান, ২৪-এর এই বিপ্লব আমরা ৯০-এর মতো ব্যাহত হতে দিতে চাচ্ছি না। আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ৩১ ডিসেম্বর ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর মুজিববাদী সংবিধানের। বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে ওই দলিল প্রত্যাখ্যান করেছে জনগণ। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। মতামতের জন্য ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলকে পাঠানোর কথাও জানান ছাত্র নেতারা। আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। ইতিমধ্যে কিন্তু ড্রাফট বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। জুলাই রেভলিউশনের যখন প্রক্লেমেশনটা হবে, সেই প্রক্লেমেশনের মধ্যেই দেখবেন যে আমরা সেখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ঘোষণা করা হবে। আরেক সমন্বয়ক সার্জিস আলম, যিনি এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, বলেন, নতুন কোনো রাজনৈতিক দল নয়, তারা গঠন করবেন রাজনৈতিক শক্তি, যারা যোগ দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলে। এটি একটি রাজনৈতিক শক্তি, কিন্তু রাজনৈতিক দল হবে না। এখান থেকে জাতীয় নাগরিক কমিটি থেকে হতে পারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হতে পারে, দুই জায়গা থেকে যারা আগামীর বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্বের জায়গাটিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই অভ্যুত্থানের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত। তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে এক বা একাধিক, সেখানে তারা যুক্ত হতে পারে। সমন্বয়কদের আশা, ৩ আগস্টের মতোই ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে ছাত্র জনতার। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠের উদ্যোগে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি, এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না। আমরা এর মধ্যে এই গভর্নমেন্টের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সিদ্ধান্তকে যুগান্তকারী বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
তাদের মতে এতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হওয়ার সুযোগ হলো। আইনজীবীরাই বলছেন এমন ঘোষণাপত্রের আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক প্রভাব রয়েছে। আরও জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যত 3 দিন সরকার শূন্য হয়ে পড়ে দেশ। বিপ্লবের পর বিপ্লবী সরকার নয়, গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2018 সালের সড়ক আন্দোলন এই বাস্তবতার প্রায় 5 মাস পর আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করল বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার। প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে বাংলাদেশের আকাঙ্ক্ষা লিপিবদ্ধ হতে যাচ্ছে জুলাই বিপ্লবের সেই ঘোষণাপত্রে। দেরিতে হলেও এই সিদ্ধান্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে বলে মনে করছেন আইনজীবী শিশির মনির। This is a new settlement. Let's be united and find a new path of political settlement. আমি মনে করি এটা যুগান্তকারী, আই ওপেনিং, ফার্টাইল ব্রেইনের বাস্তব নমুনা। অতীতেও তারা ফার্টাইল ব্রেইন শো করেছে এই জাতির সামনে, যা অন্য অনেকেই করতে পারে নাই। সো আই হোপ দেয়ার ফার্টাইল এই ব্রেইন উইল গিভ আস এ নিউ পাথ, এ নিউ ডেস্টিনেশন। বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন কি? বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন, এটির আইনগত কার্যকারিতা না থাকলেও রাজনৈতিক গুরুত্ব আছে। আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট ভেঙে যাওয়া অবস্থায় আইন তৈরি করার একমাত্র ক্ষমতা হচ্ছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির মাধ্যমে। তো আমার মনে হয় যে একটা ঘোষণা, সেই ঘোষণার অনেক সময় রাজনৈতিক সরকার কিংবা ক্ষমতাসীন সরকার কিংবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘোষণাটাকে বিবেচনায় নিতে পারে, এবং নিতে পারে না এমনটি মনে করার কোনো কারণ নেই। সিনিয়র আইনজীবী আহসানুল করিম মনে করছেন, ক্ষমতায় যাওয়ার পর কোনো সরকার বিষয়টিকে পাত্তা নাও দিতে পারে। ভবিষ্যতে যখন পার্লামেন্ট আসবে এবং এই কর্মকাণ্ডগুলোকে যদি আইন করে তাদেরকে সংরক্ষণ করা যায়, ইনডিমিনিটি দেওয়া যায়, তখনই শুধু ইনডিমিনিটিফাইড হয়। এখন বহু লোক জড়ো করে যদি এরকম সুরক্ষা কবচ করার জন্য যে কোনো পদ্ধতি করা হোক না কেন, তার আইনগত কোনো ভিত্তি নেই সেটা। তবে এমন ঘোষণাপত্র তখনই রক্ষা কবচ হতে পারে যদি সবসময় সরকারের উপর এটার চাপ থাকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ৭২-এর সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়, সেই সংবিধানের কবর রচনার কথা ফ্যাসিবাদী, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেছেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করা যাবে, কিন্তু অস্বীকারের সুযোগ নেই। কেউ এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিলে জনমনে বিভেদ সৃষ্টি হবে বলেও জানান বিএনপির এই নেতা। জাতিকে বিভক্ত না করে অহংকারী আচরণ বন্ধের আহ্বানও জানান তিনি। বলেন, অহংকারের জন্যই পতন ঘটেছিল শেখ হাসিনার। রোববার দুপুরে নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ মতবিনিময় করেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। সেখানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, এককভাবে জুলাই বিপ্লবের কৃতিত্ব নিতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলেন, সংবিধান অস্বীকার নয়, বরং তার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। সংবিধান একটি রাজখাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম, ভুল বুঝবেন না। সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে, কবর দিয়ে দেব, মেরে ফেলবো, কেটে ফেলবো। এর আগে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। জামাত ইসলামীকে ইঙ্গিত করে রিজভী বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা? অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। জাতীয় প্রেস ক্লাবের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, অতীতের ন্যায় আবারও দেশে রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে। আমার জন্য খোকন মুক্তের মতো রাস্তায় নেমে কারো বিরুদ্ধে আন্দোলন না করতে, অতীতের সকল ষড়যন্ত্র থেকে রেহাই দিয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করার মানুষের
আজকে সেই মুক্ত খোকরের রক্ত দিয়েছিল। শেখ হাসিনার প্রেতাত্মারা সচিবালয়ে আগুন দিয়েছে বলেও দাবি করেন তিনি। নেতারা বলেন সংস্কার হোক, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে হবে। দয়া করে মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ চালিয়ে যাচ্ছেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ঐক্যের দাবিতে স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। এর আগে ট্রেইনি চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা 25,000 থেকে 30,000 টাকা নির্ধারণ করে সরকার। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। ওই দিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করেন। বিএসএমএসএসইউতে এর প্রতিবাদে সমাবেশ করে। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চিকিৎসকদের বৈঠকে আগামী জুলাই থেকে ভাতা 35,000 করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন তারা। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল নবম গ্রেড অথবা সমমানের, তো সেটা তো আসলে বাস্তবায়ন হয় নাই। আর আমাদের আন্দোলনটা দীর্ঘদিনের। নবম গ্রেডে আমাদের সকল সুযোগ সুবিধা সহ দেওয়া হবে অথবা আমাদের ভাতা 50,000 করা হবে, কিন্তু ওনারা দুইটার একটাও না করে আমাদেরকে আবার 5,000 বাড়িয়ে 25,000 থেকে 30,000 করে দেয়। আমাদের লিখিত প্রজ্ঞাপন আসবে যে আমাদের ভাতা বৃদ্ধি 50,000 টাকা যেটা আমরা দাবি করছি, এটা যখন আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনটা আসবে তারপরে আমরা বাসায় যাব। দর্শক, শাহবাগের পরিস্থিতি জানবো। এই মুহূর্তে শাহবাগে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। সরাসরি যাচ্ছি তার কাছে। বিজয়, ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধি দল তো সচিবালয়ে গেছেন বৈঠক করতে, সে বিষয়ে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে, এবং কতক্ষণ চলবে এই অবরোধ? আমরা এই জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার। যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে, যেমনটি জানতে পেরেছি যে ডক্টরদের একটি প্রতিনিধি দল সহকারী স্বাস্থ্য উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমানের সাথে আনঅফিসিয়াল একটি বৈঠক করতে গিয়েছিলেন তার বাসায়। সেখানে তারা বৈঠকে যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আলোচনাটি হয়েছে, তাদেরকে জানানো হয়েছে যে আগামী জানুয়ারি থেকে তাদেরকে 30,000 টাকা ভাতা বাড়ানো হবে এবং জুলাই থেকে 35,000 প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু তারা আসলে এই দাবিটি মানেনি এবং তারা এই দাবিটি না মেনে তারা বলছেন যে জানুয়ারি থেকেই 35,000 টাকা ভাতা বাড়ানোর দাবির প্রজ্ঞাপন জারি করতে হবে। এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে সেই দাবিতে কিন্তু এখন মোমবাতি প্রজ্বলন কর্মসূচি তারা শুরু করেছে এবং তারা যেমনটি জানিয়েছে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি তারা মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তাদের এখন একটাই দাবি যে জানুয়ারি থেকে যে 30,000 টাকা করার কথা বা আশ্বাস তারা দিয়েছে সেটা তারা মানে না। তাদের কথা হচ্ছে তারা জানুয়ারি থেকেই তাদেরকে 35,000 টাকা ভাতা বাড়িয়ে দিতে হবে এবং এই মর্মে আসলে তাদেরকে প্রজ্ঞাপন জারি করার আহ্বান তারা করছে এবং তারা এই দাবিটি আসলে জানাচ্ছে। এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুরো শাহবাগ কেন্দ্র কিন্তু আসলে তারা ঘিরে রেখেছে এবং তারা আসলে গোল হয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আসলে চলছে এবং তাদের এখন শেষ দাবি এটি যে জানুয়ারি থেকে 35-এর দাবিতে তারা আসলে প্রজ্ঞাপন চাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ন্যায্য পাওনার দাবিতে রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিগত সরকারের সময় নিগৃহীত সেনা সদস্যদের পরিবার ও স্বজনরা। সকালে এই কর্মসূচির আয়োজন করে চাকুরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম সহযোদ্ধা। প্রথমে সড়কে অবস্থান না নিলেও বেলা 11:30টার দিকে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এ সময় সরকারের কাছে 3টি দাবি তুলে ধরেন তারা। উপদেষ্টা মণ্ডলীর সুদৃষ্টি কামনা করে তারা বলেন, চাকুরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত পাওনা বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ পুনর্বহাল, এটি সম্ভব না হলে সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করা এবং বিচার ব্যবস্থার সংস্কারের দাবি জানান তারা। পরে 6 জন প্রতিনিধির সাথে বৈঠক করেন 3 বাহিনীর অফিসার প্রতিনিধিরা। 5 কর্মদিবসের মধ্যে যৌক্তিক সমাধানের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
আমরা আমাদের ক্ষতিপূরণ চাই, আমরা আমাদের অধিকার পূরণ চাই। কিছু সামান্য ভুল করলেও তাদেরকে একটা সুযোগ দেওয়া যেত, কিন্তু ফ্যাসিবাদ সরকারের আমলে কোনো তাদেরকে সুযোগ দেওয়া হয়নি। ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানের কাছে স্মারকলিপির মাধ্যমে আমাদের কষ্টসমূহ তুলে ধরেছি এবং আমাদের দাবিসমূহ তুলে ধরেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার দৃশ্যমান পদক্ষেপ কর্তৃপক্ষ গ্রহণ করে। সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সকল অস্থায়ী পাস বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। একই সাথে সোমবার থেকে অস্থায়ী পাস সংগ্রহ করে প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকের পর একথা জানান তিনি। বলেন, সোমবারের মধ্যে দেওয়া হবে সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্তের প্রাথমিক রিপোর্ট। রবিবার সচিবালয়ে উপদেষ্টা ও সচিবরা গাড়িযোগে প্রবেশ করতে পেরেছেন, আর অন্য কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পাস দেখিয়ে পায়ে হেঁটে গেছেন দপ্তরে। তবে ঢুকতে পারেননি আগুনে ক্ষতিগ্রস্ত 5 মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সেখানে আলামত সংগ্রহ করেছেন তদন্তকারীরা। এখন কি করব, বাইক রাখবো না করব, অফিস করব, সেটাই চিন্তা করতেছি। প্রথম আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগছে। আমি 4 তলায় বসি, আগুন লাগছে 6, 7, 8, 9। এই জন্য আপাতত প্রবেশ বন্ধ আছে, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না। এখন এটা তো আপনারা বুঝছেন ইনিশিয়েটিভ কোন কারণে নিচ্ছে, এটা তো একমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাই বলতে পারবে। এদিনও সচিবালয়ে ঢুকতে পারেননি সাংবাদিকরা। এ নিয়ে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠন বিএসআরএফ এর নির্বাচিত নেতাদের সাথে বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তথ্য উপদেষ্টাও ছিলেন। পরে সচিবালয়ের সামনের সড়কের ফুটপাতে এসে কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যে 3000+ কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তো সেজন্য আমাদের কিছুটা সময় লাগবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। জুলাই ঘোষণা ও সচিবালয়ে আগুনের তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চান সাংবাদিকরা। উত্তর দেন সে প্রশ্নের। 3 দিনের একটা সময় দেওয়া আছে একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। তো আজকের দিন গেলে হয়তো আমরা আগামীকাল কিছুটা জানতে পারবো ঘটনাটি। তবে ঘটনাটি আমাদের সবার ভিতরে একটা উদ্বেগ তৈরি করেছে। জুলাই অভ্যুত্থানের ফলে আসলে ছাত্র জনতার সত্যিকারের আকাঙ্ক্ষাটা কী ছিল সেটি ব্যক্ত করার জন্য একটি ঘোষণাপত্র জাতির সামনে হাজির করা হবে। এক্ষেত্রে বিপ্লবী কোনো সরকার গঠনের পরিকল্পনা আছে? সেটার জন্য আপনাদের 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অস্থায়ী কার্ড নিয়ে সোমবার থেকে সাংবাদিকরা সচিবালয়ের ভেতরে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবেন বলে জানান সাংবাদিক নেতারা। আগামীকালকে সকাল থেকেই আমাদের সচিবালয় বিটে বিএসআরএফের সদস্য যারা আছেন এবং তার পাশাপাশি সচিবালয়ে যারা রেগুলার এখানে বিটে কাজ করেন প্রত্যেকটি ভালো হাউস থেকে সবাই সেখানে প্রবেশ করতে পারবেন অস্থায়ী পাস নিয়ে। পরবর্তীতে অস্থায়ী ও স্থায়ী কার্ডের জন্য প্রতিটি গণমাধ্যম থেকে আবেদন চাওয়া হবে বলে জানান বিএসআরএফ নেতৃবৃন্দ। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। আগুনে পোড়ার কারণে সাময়িকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানান্তর হচ্ছে নগর ভবনে। আগামীকালের মধ্যে অফিস বুঝিয়ে দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য 3টি তলায় চলছে সংস্কার কাজ। আপাতত কর্পোরেশনের রক্ষণাবেক্ষণ খাত থেকে খরচ দেওয়া হলেও পরে এলজিআরডি তা বরাদ্দ দেবে বলে আশা করছেন দক্ষিণ সিটির প্রধান প্রকৌশলী। নগর ভবনের 13 তলায় ব্যস্ত শ্রমিকরা। এই তলার পূর্ব ব্লকে চলছে সংস্কার। একইভাবে কাজ চলছে ভবনের 14 ও 15 তলার আরও 4টি ব্লকে। নগর ভবনের মোট 5টি ব্লকে স্থানান্তর হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ফ্লোরের টাইলসের কাজ চলছে, কোথাও আবার ইলেকট্রিক ফিটিংয়ের কাজও। রং মিস্ত্রিরাও কাজ করছেন পুরোদমে। চলছে ইন্টারনেট ও টেলিফোন সংযোগের কাজও। ডেকোরেশনের কাজগুলো প্লাস আমাদের ইলেকট্রিক্যালের কিছু কাজ বাকি আছে, আর উপরের কাজগুলো আগে ধরতেছি আমরা। ইলেকট্রিক্যালের সুইচ বোর্ড, ফ্যান সব কিছুই নতুন, আমাদের সব কিছু নতুন করে লাগানো দেওয়া হচ্ছে। পাশে আমাদের বিডিসিএল এক্সচেঞ্জ, ওখান থেকে মেন লাইনটা এখানে এনে দিচ্ছি আর কি। আপাতত পরবর্তীতে নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। না, আমরা আজকে কাজ শুরু করে ফেলছি। আমাদের প্রাথমিক যে কাজটা আজকে শেষ হয়ে যাবে। যেসব ব্যবহারযোগ্য সেসব রেখে বাকিগুলো বদলে ফেলা হচ্ছে। এসব কাজ দেয়া হয়েছে কর্পোরেশনের ঠিকাদারদের। 13-14 তলায় নতুন করে পাল্লা লাগাচ্ছি। এখানে 13 তলায় 12 পিস আর 14 তলায়
14 পিস। 4 থেকে 4,500 টাকা পার পিস, শুধু মানে আপনার পার্লার রেটটা যেটা। আর আপনার ফিটিংস একটা 1500 থেকে 2000 টাকার ফিটিং চার্জ লাগে, মানে ফিটিং কবজা লক এসে। আর আমাদের ফিটিং করা আপনি সর্বনিম্ন 600 টাকা, 700, 800, এটা যেভাবে আর হয় আর কি। অফিস প্রস্তুতের পুরো কাজটি করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এর ব্যয় বহন করা হচ্ছে দক্ষিণ সিটির নগর ভবন রক্ষণাবেক্ষণ বরাদ্দ থেকে। তবে মোট কত খরচ হচ্ছে তা এখনই জানাতে পারেনি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। টিসি কাজ করছে, টিসি হচ্ছে একটা থোকের উপরে কাজ করে থাকে এবং এটা সিটি কর্পোরেশনের ফান্ড থেকে করা হয়ে থাকে। তো এখানে স্থানীয় সরকার বিভাগ থেকে আমরা তথ্য পেয়েছি, স্থানীয় সরকার বিভাগ এই কাজ শেষ হলে আমাদের কিছু ফান্ড হয়তো দিতে পারে। প্রধান প্রকৌশলী জানান, কিছু অংশ এরই মধ্যে প্রস্তুত। সোমবারের মধ্যে ব্যবহারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বুঝিয়ে দিতে পারবেন তারা। তবে আসবাব নিজেদের মতো করে ব্যবস্থা করবে মন্ত্রণালয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 15 আগস্ট বিডিআর হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা, 3 ঘটনার সাথে সম্পৃক্ত শেখ হাসিনা। এসব ঘটনায় সেই হাসিনার ফাঁসি দেওয়ার দাবি করেছেন জায়দিন সম্পাদক শফিক রেহমান। জাতীয় প্রেস ক্লাবে বিডিআর হত্যাকাণ্ড, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সার্বভৌমত্ব আন্দোলন অনুষ্ঠানের শফিক রেহমান বলেন, 1 বছর নয় 1 সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত। তাকে দেশে ফিরিয়ে না এনেই বিচার করার দাবি জানান তিনি। শফিক রেহমান বলেন, শেখ হাসিনার দেশে ফিরলেই অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। তাকে এখানে আনা মানে আরেকটা প্রহসন, 15 আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, কেননা তিনিই সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আমার খুব ভয় হয় যে তাকে এখানে আনা মানে আরেকটা প্রহসন, আরেকটা তামাশা। আমরা জানি সে খুন করেছে, খুনের রায় দিয়ে দিন এখনই। এটা কোনো দরকার নেই এত দীর্ঘায়িত করার। বলছেন 1 বছর বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। পতিত স্বৈরাচারের দোসররা দেশে অন্তর্ঘাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। বলেন, শেখ হাসিনার রেজিমের সুবিধাভোগীরা ফের স্বৈরাচারকে ফেরাতে চক্রান্ত অব্যাহত রেখেছে। সাকি বলেন, দাবি আদায়ের মাধ্যমে নানা জায়গায় চক্রান্ত করছে খুনির সমর্থকরা। অনুষ্ঠান থেকে বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা সহ 3 দফা দাবি জানানো হয়। কি বলে, অন্তর্ঘাত সৃষ্টি করার চেষ্টা করছে নানাভাবে। এত হত্যাকাণ্ড, এইরকম গণহত্যা চালিয়েছে জুলাই আগস্টে এসে। এর আগে গুম, খুন, মামলা, হামলা, এর তো কোনো শেষ নাই। এই সব কিছু করার পরও তাদের বিরাট একদল লোক আছে যারা এখনো তাদের সাথে যুক্ত হয়ে আছে, নানা ধরনের কি বলে অন্তর্ঘাত সৃষ্টি করার চেষ্টা করছে। নানাভাবে এই যে জনগণ আন্দোলন করে যে বিজয় অর্জন করেছে সেটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জে উঠান বৈঠক ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। সকালে সপ্তাহব্যাপী শীত বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করে শান্তি ও নিরাপদে থাকার জন্য রাষ্ট্র সংস্কারে 31 দফার মাধ্যমে তারেক রহমানের নির্দেশে কাজ করছে বিএনপি নেতাকর্মীরা। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন চলছে। উপত্যকা জুড়ে হামলায় 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 36 ফিলিস্তিনির, যার বেশিরভাগ উত্তরাঞ্চলে। শনিবার কামাল আদওয়ান হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে 3 জনের মরদেহ। ভেতরে হতাহত আরও অনেকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। অভিযানের একটি ফুটেজ প্রকাশ করেছে তেল আবিব। টানা তাণ্ডবের পর শনিবার খালি করে ফেলা হয় উত্তর গাজার একমাত্র চালু হাসপাতালটি। কামাল আদওয়ানের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়াকে আটকের কথা স্বীকার করলেও অবস্থান নিশ্চিত করেনি ইসরায়েল। শুক্রবার আটককৃতদের অনেককেই ছেড়ে দেয়া হয়েছে একদিন পর। গাজার অন্যান্য অঞ্চলেও বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিবেশী দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এমন তথ্য। বলা হয়, ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ভুল করে ভূপাতিত করা হয় যাত্রীবাহী বিমানটিকে। রুশ শহর গ্রোজনিতে ল্যান্ডিংয়ের কথা থাকলেও
সে সময়ই ইউক্রেনের ছোড়া ড্রোন হামলার শিকার হয় অঞ্চলটি। মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকানোর চেষ্টা করে সেগুলো। ওই মুহূর্তেই ভুলবশত টার্গেট হয় আজারবাইজানের বিমানটি। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। গেল বুধবার ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রওনা হয়েছিল এমব্রিয়ার 190। কাজাখস্তানের শহর আক্তাউয়ের কাছাকাছি বিধ্বস্ত হয় সেটি। নিহত হয় ৩৮ জন, অলৌকিকভাবে বেঁচে যায় ২৯ জন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রেনের সাথে ফায়ার সার্ভিসের গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারের এই দুর্ঘটনায় ৩ ফায়ার ফাইটার সহ ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর বলাতে বলা হয়, রেল ক্রসিং পার হওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িকে ধাক্কা দেয় উচ্চ গতি সম্পন্ন একটি ট্রেন। আহত ৩ ফায়ার ফাইটার হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। বাকি ১২ জন ট্রেনের যাত্রী। সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দুপুর ১:৩০টায় উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। বিপিএলের দলগুলো অনুশীলন করছে, আর গণমাধ্যম কর্মীরা যেখান থেকে তাদের ভিডিও নেবেন সেটা কালো কাপড়ে বন্দি। টুর্নামেন্টের মূল উদ্দেশ্য যেখানে প্রচার, সেটাই কি তাহলে বাধাগ্রস্ত হচ্ছে না? খেলোয়াড়দের কাছ থেকে এসেছে, তারা যেখানে একটু প্রাইভেসি চাচ্ছে। আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ। এভাবেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচের ২৪ ঘন্টা আগেও অধিকাংশ দলগুলো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। তাতে অবশ্য তাদের উদ্দেশ্যে পরিবর্তন আসছে না। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল থেকে শুরু করে নবাগত ঢাকা ক্যাপিটালস, চ্যাম্পিয়নশিপই তাদের মূল লক্ষ্য। অবাক হওয়ার মতো খবর, লিটন থাকতেও ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। আমার একদম প্রপারলি আমি জানি কালকে কে খেলছে, সো আল্লাহর রহমতের কোনো ঘুম আরাম হচ্ছে না, একদম ঠিক আছে। আপনাদের একটাই কোয়েশ্চেন, আমি শান্ত আমার সাথে ওপেন করছে, সো ডোন্ট ওয়ারি। এর আগে নতুন বলতে গেলে আমাদের যে এনসিএল টি20 একটা টুর্নামেন্ট হয়েছে, এটা অবশ্যই একটা ভালো দিক, কারণ এর আগে আমরা যখন বিপিএল খেলেছি তার আগে কোনো টুর্নামেন্ট ছাড়া জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা প্রিপেয়ার হয়েছি। তো প্র্যাকটিস আর ম্যাচ অনেক বড় একটা ডিফারেন্স। তো এনসিএল টি20টা খেলে সবাই বিপিএল খেলবে, এটা একটা ভালো দিক, এটা বড় একটা চেঞ্জেস। আর তাছাড়া আরো অনেক চেঞ্জেস আপনারা তো দেখতে পাচ্ছেন। It's not a captaincy, I mean it's a normal label, but you know, whatever situation, as a players we all are captains, so but we never think about who is the captain, who is the senior player, who is the junior player. সোমবার দুপুর ১:৩০টায় উদ্বোধনী ম্যাচে নবাগত দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। সন্ধ্যা ৬টায় ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিপিএল এর টিকিট কাটা নিয়ে চরম ভোগান্তিতে দর্শকরা। সকাল ৭টা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা টিকিট প্রত্যাশী মানুষরা বিসিবিতে নিয়মিত ২ টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকলেও মেলেনি টিকিট। সকাল 11:30টার দিকে বোর্ড গণমাধ্যমকে জানায় টিকিট পাওয়া যাবে ব্যাংকে। বোর্ডের এমন খামখেয়ালি আচরণে ক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা। কেন আগে জানানো হয়নি? এটি কি নতুন বিপিএল? প্রশ্ন দর্শকদের। মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠ সংলগ্ন এই জায়গাটিতে লোকের এই জটলা বিপিএলের টিকিট কেনার জন্য। বরিশাল, নোয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সকাল 7টা থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে বিসিবির এই নিয়মিত টিকিট কাউন্টারের সামনে। কিন্তু 9টা পেরিয়ে 10টা কাউন্টারে কোনো লোক নেই, টিকিট বিক্রি শুরু হওয়া তো দূরে থাক। স্বভাবতই লম্বা সময় অপেক্ষা করা লোকজনরা ধৈর্যহারা হয়ে পড়ে। টিকিট কোথায় পাওয়া যাবে, কিভাবে কিনবেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এমন নানা প্রশ্ন নিয়ে বিসিবির প্রধান ফটকের সামনে সকাল 10:30টার দিকে অবস্থান নেন টিকিট প্রত্যাশীরা। একের পর এক দল এই গেট দিয়েই ঢুকছে মাঠে। পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধ্য হন জটলা সরিয়ে দিতে।
সকাল 11:30টার দিকে ঘুম ভাঙে বিসিবির। গণমাধ্যমকে জানানো হয় টিকিট পাওয়া যাবে না নিয়মিত 2 বুথ, একাডেমি মাঠ সংলগ্ন কাউন্টার ও ইনডোর স্টেডিয়ামে। টিকিট কিনতে হলে যেতে হবে মধুমতি ব্যাংকের মিরপুর 11, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীর চর, মতিঝিল ও ভিআইপি রোডের ব্রাঞ্চে। তাও আবার রবিবার টিকিট কেনা যাবে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর অনলাইনে টিকিট কাটার জন্য www.gobcbticket.com.bd নামক যে ওয়েবসাইটের লিংক দিয়েছে বিসিবি, সেটাতেও নাকি ঢোকা যাচ্ছে না কোনোভাবেই, অভিযোগ দর্শকদের। আমি গতকাল সকালবেলা ভোলার থেকে আসছিলাম। গতকাল থেকে এ পর্যন্ত ইনডোরের সামনে 10 বার গিয়েছি। এখানে আসলাম, যে জায়গায় শুনি ওই জায়গায় যাই, কিন্তু টিকিট কোনো জায়গায় পাচ্ছি না। বিসিবি বলছে অনলাইনে নাকি পাওয়া যাবে, সেটাও সার্ভার পুরো হ্যাং হয়ে গেছে সব। ইন্ডোরে যাওয়ার পরে বলতেছে সেনাবাহিনী বাইরের কাছে জিজ্ঞাসা করছি ভাই টিকিট, কিসের টিকিট, বলতেছে ভাই বিপিএল কি, মানে তারা কিছু জানে না এরকম একটা অভিনয় করতেছে। কিন্তু সবসময় কিন্তু ইন্ডোরে টিকিট দেওয়া হয়। তো আসলাম আবার মিরপুর 2-এ, তো স্টেডিয়ামে আসার পরে এনে প্রায় মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টার মতো দাঁড়ায় রয়েছে লাইনে, কিন্তু কোনো রেসপন্স তাদের কাছ থেকে কোনো পাই নাই। ইন্ডোরে গেছিলাম, টিকিট পাই নাই, ওখানে কোনো রেসপন্স নাই। এখানে আসলাম, কোনো রেসপন্স নাই। একদম বললো মধুমিতা ব্যাংকে পাওয়া যাবে, ওইখানেও গেলাম, ওইখানে কোনো রেসপন্স পেলাম না। নতুন বাংলাদেশে পরিবর্তনের নতুন বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে আসছে বিসিবি, কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি। নতুন মোড়কে সেই জোড়াতালি দেয়া যেন পুরনো বিপিএল। বিপিএলের প্রথম দিনের খেলার টিকিট নিয়ে যে বিড়ম্বনা তৈরি হয়েছে, তাতে অনেক দর্শকই হতাশ হয়ে টিকিট না কেটে ফিরে গেছেন নিজ বাড়িতে। তাই তো একটা শঙ্কা তৈরি হচ্ছে, প্রথম দিনের খেলায় মাঠে পর্যাপ্ত দর্শক থাকবে তো? হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।